দিদি আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার। নমস্কার দিদি, প্রথমেই যে প্রশ্ন করব যে বিজেপির যে প্রার্থী তালিকা তা নিয়ে সমাজ মানে সোশ্যাল মিডিয়া তো বটেই, এবং তার সঙ্গে ইলেকট্রনিক মিডিয়া বা মানে যে কোনো সংবাদ মাধ্যমে কিন্তু একটা শোরগোল পড়ে গেছে প্রার্থী তালিকা নিয়ে। আপনার কি মনে হয় যে প্রার্থী তালিকা যা হয়েছে এখনও পর্যন্ত সেই প্রার্থী তালিকার অনুযায়ী চললে বিজেপি কটা আসন জিততে পারে বাংলায়? দেখুন, আমাদের অমিত শাহজি আমাদের 35-এর নির্দেশ আজ থেকে 4 মাস 3 মাস আগে দিয়ে গেছিলেন। আর আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের মুখ এই লোকসভা ভোটের, তিনি কিন্তু 42-এ 42 বলে গেছেন। কিন্তু আমরা যারা কার্যকর্তা, যেমন আমি একটা লোকসভার ইনচার্জ, সেই রকম যারা আছি, আমরা যারা গ্রাউন্ডে কাজ করছি, আমরা মনে করি আমরা 25-এর ওপরে ক্রস করবই। +-5 আমরা 25 ধরে নিয়ে এগোচ্ছি। যদি সেরকম ভালো মানে পরিবেশ এবং সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা আরও বেশি পেতে পারি। আর প্রার্থী তালিকা বলছিলেন, প্রার্থী তালিকা দেখুন, আমাদের কতগুলো সিস্টেম আছে বিজেপিতে। আমি চাইলাম তালিকা হবো, একজনকে বলে দিলাম, এরকম হয় না। জেলা থেকে একটা প্রপোজাল আসে, ডিস্ট্রিক্ট ইনচার্জ এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আপনার সঙ্গে থেকে আসে, ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যায়, প্রহরীরা সবগুলো গিয়ে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যায়, কেন্দ্রীয় পার্লামেন্টারি কমিটি আছে, তারপরে আপনার সব মিলিয়ে লাস্টে আমাদের মাথার ওপরে যে মোদিজির যে টিম, ছোট একদম লাস্ট টিম, তারা ফাইনাল সইটা করেন এবং এটা বেরিয়ে আসে। সুতরাং বিজেপিতে টিকিট আপনি চাইবেন বললেন বা ইচ্ছা হবে বা এটা সুটেবল, সেরকম হয় না। আর আমাদের যে নীতি, যে সবকা সাথ সবকা বিকাশ, আমরা খালি মুখে বলি না। আমাদের দেখুন, বিধানসভা ভোটে চন্দনা বাউরি, যিনি বাড়িতে কাজ করতেন, ঠিকই কাজ করতেন, তিনি আজকে বিধায়িকা এবং এত সুন্দর কাজ করছেন যে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের কাছে একটা উদাহরণ। ঠিক সেরকমভাবে আমরা সন্দেশখালী, আমি যেহেতু বসিরহাটের দায়িত্বে আছি, আমি এই কাজগুলো খুব নিজের হাতেই হচ্ছে। তো আমি দেখেছি যে নির্যাতিতা, যে মেয়েটি দিনের পর দিন অত্যাচারিত হতে হতে হাজব্যান্ডকে মারা, বাড়িঘর ভাঙচুর করা, মানে সব রকম রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া এবং তাকে কয়েকদিন সেখানে রেখে দেওয়া, ফেরত আসলে থানা তার নামে মামলা, এই FIR না নেওয়া, এইভাবে যে অত্যাচারিত হতে 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 দীর্ঘদিন দাঁত কামড়ে যারা পড়েছিল নিজের ঘর বাড়ি আঁকড়ে, সেই মেয়েটি গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দি দেয়। তার সাহস, তার শিক্ষা নেই, সে আমাদের মতো এত শিক্ষিত নয়, কোয়ালিফিকেশান নেই, তার পয়সা নেই, তার রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কিন্তু মেয়েটির যেটা আছে, যেটা নমস্য প্রণম্য, সেটা হলো অসম সাহস, লড়াই দেবার মানসিকতা। এবং সেই মানসিকতা দিয়ে সে ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দি দিয়েছে, তার ফলে কিন্তু আপনার শেখ শাহজাহানের মতো সো কল্ড তৃণমূলের বাঘ আজকে CBI হেফাজতে। সুতরাং তাকে আপনি যদি যোগ্য প্রার্থী মনে না করেন, কাকে করবেন? ঠিক সেরকমভাবে আমাদের কৃষ্ণনগর, আজকে পশ্চিমবঙ্গের ভেতরে কৃষ্ণনগর নদিয়া, আজকে যদি রাজ পরিবারের মহারাজা কৃষ্ণচন্দ্র, তার মহারানীর অবদান না থাকতো, অবধারিতভাবে এটা আজকে পশ্চিমবঙ্গের বাইরে থাকতো, আমরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের থাকতাম। সুতরাং তাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না। সেখানকার মহারানী দেখছেন, সেখানের লোকসভার যিনি MP, তিনি সাংসদের মানে কৃষ্ণনগরের কাজ না করে তিনি যেভাবে দেশ বিরোধী কাজকর্ম লিপ্ত হয়েছেন, তার সাংসদ পদ খালি হয়েছে, তিনি চুপ থাকতে পারেননি। দিদি, এই প্রসঙ্গেই আরেকটা বিষয়ে যে উঠে আসে যে ঠিক ভোটের আগে আগে মহুয়া মৈত্র, যিনি কৃষ্ণনগর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তার এগেনস্টে কিন্তু ED আবার নতুন করে তাকে তলব করেছে এবং সেখানে থেকে বিজেপির প্রার্থী, আপনি এক্ষুনি বললেন যে কৃষ্ণনগরের মহারাজা বা রাজপরিবারের যদি হাত না থাকতো তাহলে আজকে কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হতো না। সেখানে দাঁড়িয়ে রানিমা সেখান থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। তাহলে কি মনে করছেন যে এবার রানিমার দখলে আবার নতুন করে রাজ্যপাট আসবে? দেখুন, এটা গণতন্ত্র এবং নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী, সেই দেশ ভারতবর্ষে যে রাজত্বটা চলছে, এটা কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার, মানুষের জন্য প্রজেক্ট বানিয়ে মানুষের সেবা দেবার, রাষ্ট্রবাদ, দেশাত্মবোধ এবং মানুষ নির্মাণের সরকার চলছে। এখানে কোনো আমি আমারটা বা আমাদের নেশন ফার্স্ট, তারপরে দল, তারপরে নিজের কথা ভাবার কথা আমাদের শিক্ষা দেওয়া হয়। সুতরাং এরকম একটা জায়গায় রানিমা যদি আসেন, রানিমা আজকে এসছেন কেন?
রানিমার কোনো প্রয়োজন নেই আজকে রাজনীতি করার এই বয়সে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে, কিন্তু তিনি এসছেন, তিনি দেখছেন কৃষ্ণনগরটা শেষ হয়ে যাচ্ছে, কৃষ্ণনগরের মানুষ অসহায়, বাধ্য হয়ে তিনি নেমে এসছেন এইটাকে বন্ধ করার জন্য। দিদি একটা জিনিস খুব মানে চোখে লাগছে যে যে তৃণমূল আমরা বারবার দেখেছি যে সংখ্যালঘু ভোটের জন্য কি না করছে, সংখ্যালঘু ভোটটাকেই তারা প্রধান মানে টার্গেট এগোচ্ছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা এখনো অবধি যা প্রকাশিত হয়েছে তার মধ্যে একজনও সংখ্যালঘুর নাম নেই যারা যে কোনো কেউ প্রার্থী হয়েছেন। এই রকমটা কেন হলো আপনার কি মনে হয়? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের কথা বলছি, প্রচুর মাইনরিটি বা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, আমাদের মাইনরিটি মোর্চা আছে, সেখানে প্রচুর নেতৃত্ব এবং প্রতিদিন দেখবেন প্রচুর মুসলিম জয়েন করে। এইবার কোনো মুসলিম প্রার্থী আসেনি কেন, এটার উত্তরটা একেবারে আলাদা, কারণ প্রত্যেকটা সিটকে বিচার করা হয় সেই সিটের প্রেক্ষাপটে এবং সেখানে তার এডুকেশন, তার ব্যাকগ্রাউন্ড, তার কর্মক্ষমতা বা সেখানকার মানুষ কি চায় সেই পরিবেশ, এগুলোর উপরে রিপোর্ট রিভিউ দীর্ঘদিন হয়ে সার্ভে হয়ে তবে টিকিটটা হয়। এবং সেখানে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের, আমরা প্রচুর করেছি আগেরবার, মাহফুজা খাতুন আমাদের প্রার্থী ছিলেন, আমাদের প্রচুর প্রার্থী ছিলেন, কিন্তু এইবারে হয়তো সেরকম সুটেবল হয়নি, মানে আরও বেটার ক্যান্ডিডেট, কারণ এবার আমরা এবারে মরিয়া যে বিজেপি মিনিমাম 25+30 আমাদের সিট বের করতে হবে এবং সেখানে যে সুটেবল, দেখুন আজকে সন্দেশখালিতে ভারতী ঘোষ ক্যান্ডিডেট হতে পারত, সন্দেশখালিতে প্রিয়াঙ্কা টিবরিওয়াল ক্যান্ডিডেট হতে পারতো, সন্দেশখালিতে ফাল্গুনী পাত্র ক্যান্ডিডেট হতে পারতো, অর্চনা মজুমদার ক্যান্ডিডেট হতে পারতো, করেনি, করেছে একটি সাধারণ মেয়ে, প্রতিবাদী মেয়েকে। কেন? দল দেখছে যে এই লোকসভায় কে সবচেয়ে উপযুক্ত, এটা কে হিন্দু সে বলে নয়, কে শিক্ষিত তাই বলে নয়, কে কোন দায়িত্ব পালন করছে তাই বলে নয়, দলের যে কমিটি তারা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক দূরদৃষ্টি সম্পন্ন। দিদি, তাহলে কি বলছেন যে বিজেপি সেখানকার ভূমিকন্যা, মানে যেখানে প্রশ্নটা এরকম উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে সন্দেশখালিতে যারা এই ধরনের কথা বলছেন তারা সবাই বহিরাগত, সেই ব্যাপারটাকেই ইউএসপি করে বিজেপি কোনো একজন ভূমিকন্যা সেখানকার তাকে ক্যান্ডিডেট করে দেখাতে চাইলো যে আমরা বহিরাগত নয়, ভূমিকন্যা বা যাদের এখানে এরিয়াতে যাদের নিজেদের দখল আছে, যারা এখানকার মানুষ, তাদের একজনকেই, মানে আমি তোমাদেরই লোক, এইভাবেই কি প্ল্যানটা করেছে বিজেপি? আপনার সেরকম মনে হয়? এই যে বলেছে না বহিরাগত, মাথায় ওড়না ঢাকা দিয়ে তারা শুটিং করেছে বা মিথ্যা কথা বলেছে বা রেপের ভিডিও নেই, এইসব ধরনের কথাবার্তাগুলো নিতান্ত, মানে আমি বলবো খুব নিম্নমানের, নিম্ন রুচির এবং অসত্য। কারণ আমি ওখানে সন্দেশখালিতে কাজ করি, আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে, গত 2 বছর ধরে আমি ওখানকার বসিরহাট জেলার দায়িত্বে আছি। তো সেখানের মেয়েগুলো, এই রেখাপাত্র বলুন বা তার পাশের আরও 5000 মহিলা পরিবার, তাদের বাড়িতে তাদের বেড়ার দেয়ালের বদলে মাটির বা ইটের দেয়াল নেই, বেড়া দেওয়া, সেই বেড়ার দেয়ালগুলো ফুটো করে রাতে লোক ঢুকে যায়। পুরুষহীন গ্রাম, ওই গ্রাম, ওদের যে ক্ষেত খামার সমস্ত নোনা জল ঢুকিয়ে মাছের ভেরি, তাদের কোনো রোজগার নেই, 100 দিনের কাজ করিয়ে তাদের টাকাগুলো দেয় না, প্রত্যেকটা জায়গায় ভাগ বসানো, অত্যাচারের একটা, শোষণের একটা মাত্রা অতিরিক্ত, মানুষগুলো আর পারছিল না। তাই জন্য একটা সময়ে শেখ শাহজাহান যখন সামান্যতম অপরাধী হিসেবে চিহ্নিত হলো, মানুষ ঝাঁপিয়ে পড়ল সবাই একত্রে, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না, এর মধ্যে শুধু অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা চেষ্টা ছিল। পরবর্তীকালে আমরা ভারতীয় জনতা পার্টি যখন গেলাম, আমরা দেখলাম সনাতনীদের উপরে এই অত্যাচারটা মেইনলি হচ্ছে। আপনি কখনো দেখতে পারবেন না যে সন্দেশখালি বা বসিরহাটে কোনো অন্য ধর্মের মহিলার উপর কোনো অত্যাচার হয়েছে, তাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের রেপ করা হয়েছে, মলেস্টেশন করা হয়েছে, তাদের রেখে দেওয়া হয়েছে, 7 দিন বাদে পিঠে বানিয়ে ফেরত দেওয়া হয়েছে, তাদের নামে মামলা, কোনো অন্য ধর্মের কারণে। আমার এটা বলতে খারাপ লাগছে, আমরা একটা সেকুলার কান্ট্রিতে বাস করি, আমাদের এখানে ধর্ম কোনো আমাদের ডেমোক্রেসির কোনো অঙ্গ নয়, কিন্তু এখানে যারা বলেন আমরা সেকুলার, তারাই এই মহিলাদের ওপরে, এই অসহায় হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছেন। এটা আজকে জলের মতো স্পষ্ট এবং সেই জন্য প্রতিবাদ। এবং সেই কারণে আজকে বসিরহাটের মতো জেলা, যেখানে আমরা 3.5 লাখ ভোটে পিছিয়েছিলাম, সেখানে আমরা অন্তত সন্দেশখালিতে 1 লাখ ভোটের লিড দেবো।
এই বিশ্বাস রাখি। দিদি, যে কুণাল ঘোষকে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বলেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বড় শেখ শাহজাহান, তিনি বিজেপির দালাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলেছিলেন, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষ তার বাড়িতে গেছেন, ফিশ ফ্রাই, নাড়ু, চপ ইত্যাদি খেয়ে এসছেন, এবং তাকে এখন দেখা যাচ্ছে যে তিনি এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারেও নেমেছেন। এই যে মানুষটি বারবার নিজের কথা বলে নিজেই হঠাৎ করে রং বদলে ফেলছেন, এ বিষয়ে কি বলবেন? আশ্চর্য আবার কি আছে, আপনার আরোদার সবচেয়ে বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলে যে লোকটা প্রিজন ভ্যানে উঠতে উঠতে চিৎকার করছিল, যার ভিউ 1 লক্ষ মানুষ কি দেখেছে, এই কুণাল ঘোষ তার মুখ্যমন্ত্রীকে যাচ্ছে তাই বাজায়। তার যদি তিনি সত্যি কথা বলে থাকেন তাহলে তিনি কথা বলে থাকেন, তিনি সুতরাং 160 ডিগ্রি গোড়া পায়, কুণাল ঘোষদের শোভা পায়, এবং তারা এগুলোতে অভ্যস্ত, মানুষও বুঝে গেছে। কুণাল ঘোষের যা অ্যাটিটিউড বারবার দেখতে পাচ্ছি, যে কখনো তিনি একবার তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছেন, কখনো আবার তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে কি মনে হচ্ছে যে কখনো না কখনো তিনি বিজেপিতে জয়েন করবেন? আমি আর যাই হোক, আমি মনে করি কুণাল ঘোষের মতো নেই, যদি থাকে, যদি হয়, আমি দল করাটা ছেড়ে দেবো। স্যাক্রিফাইস করে, লাইফ স্যাক্রিফাইস করে বিজেপিটা করি, কিছু চাওয়ার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, কিছু আদর্শের জন্য, কিছু রাষ্ট্রবাদ, দেশ নির্মাণের জন্য। এবং এই চুরি করবে পাল্টি খাবে চুরি করবে, এর বিরুদ্ধে ওর পছন্দ মতো সেই রকম মানুষকে যদি আমাদের দল মনে করে নেওয়া যায়, তাহলে আমাদের যারা কর্মী, আমাদের দলে এরকম হয় না, হবে না। একটা জয়েনিং, সিম্পল জয়েনিং আমাদের কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পারমিশন নিয়ে হয়। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো, যেহেতু বিজেপি এখন কেন্দ্রের নেতৃত্বে রয়েছে, সেখানে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে নাকি তৃণমূলের যারা প্রার্থীরা, যারা ভোটে দাঁড়িয়েছেন, তাদেরকে নাকি ভয় দেখাচ্ছেন। এই মহুয়া মৈত্রই হচ্ছে তার একটি উদাহরণ, যে তার বাড়িতে ইডিকে পাঠানো হচ্ছে। এটা মানে এই যে বিষয়টা তিনি ক্লেম করেছেন, এটার কত দূর সত্যতা আছে? প্রথম কথা, ইডি বলুন, সিবিআই বলুন, এরা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট, এরা বিজেপির কেউ নয়, তাদের একটা নিজস্ব স্বকীয় কর্ম পদ্ধতি আছে, এবং ইডি সিবিআই যাই করছে আপনি খেয়াল করে দেখবেন সেগুলো কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্ট মনিটর। ইডি সিবিআই এর কাজে পশ্চিমবঙ্গে বিজেপির কি রোল আমি বুঝতে পারি না, এগুলো নিজেদের পিঠ বাঁচান। তাই যদি হয়, ধরে নিলাম বিজেপির কৃতদাস ইডি সিবিআই, তাহলে কেন এই কোটি কোটি টাকা খাটের তলা থেকে বেরোচ্ছে, কেন এই সম্পত্তি বহির্ভূত, আজকে নরেন্দ্র মোদীজি বললেন 3000 কোটি টাকা ফেরত দেবেন, কেন কি ইডি সিবিআই এত টাকা, কালো টাকা, মানে এই সব মানুষগুলোর থেকে উদ্ধার করেছে। এখনো যে টাকা এসছে, এই টাকা তৃণমূলের নেতারা দুর্নীতি করে যে রোজগার করেছে তার 100 ভাগের 92 ভাগ আছে। যে টাকা তারা বিদেশে পাঠিয়েছে, যে টাকার 75 ভাগ কালীঘাটে গেছে, যে টাকার জন্য এত কিছু। সুতরাং আপনি মানুষকে যেভাবে গলা টিপে অর্থ রোজগার করে 12-13 বছরের তৃণমূলের নেতারা আঙুল ফুলিয়ে কলা গাছ করে গায়, আপনারা যদি বলেন ইডি সিবিআই ভোটের আগে করছে, এগুলো ইডি সিবিআই এর মানুষকে বিভ্রান্ত করার করণীয় মুখ্যমন্ত্রী ধরনের উল্টোপাল্টা কথা বলেন। বাংলা আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন বা ভাঙচুর হয়, পায়ে হোক মাথায় হোক, সামান্য একটুখানি কাটা, সেখানে ফেটটি বেঁধে তিনি প্রায় 3 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন, একটা 1/2 ইঞ্চির দাগ, আমার বলা উচিত না, তো তার সুস্থতায় মুখ্যমন্ত্রী সুস্থ হয়েও গেছেন, কিন্তু পটিটা লাগিয়ে রেখেছেন কেন? এইগুলো দেখুন, মানুষের সহানুভূতি নেবার জন্য রাজনৈতিক কথাবার্তা বলায় বাবা ভার, কেউ বলতে পারবে না এত ইনস্ট্যান্ট এরকম কথা। সেই কারণেই গভীর রাজনীতিবিদ, তিনি হাওয়া বোঝেন, তিনি মানুষের মন বোঝেন, তিনি বোঝেন তার ভাইয়েরা ভাইপোরা যে পরিমাণ দুর্নীতি এবং অর্থ রোজগার করেছে, মানুষ তাদের পাশে নেই, তাই ভোট বৈতরণী পেরোনোর জন্য তিনি নানা ধরনের একেবারে সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলে বেড়ান। দিদি, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে কিন্তু এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হলো না। প্রথমত এটা একটা প্রশ্ন, যে এখনো কেন অভিষেকের বিরুদ্ধে কোনো প্রার্থী ঘোষণা করা হলো না? টক্কর দেওয়ার মতো সেরকম কাউকে খুঁজে পাচ্ছে না বিজেপি নেতৃত্ব। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা নাম বারবার গুজবই হোক, কিন্তু উঠে আসছে সেটা হচ্ছে শঙ্কুদেব পণ্ডার নাম। কি বলবেন এই বিষয়ে? এই যে বসিরহাটের মতো গুলিয়ে দিলেন, ভূমিকন্যা প্রার্থী পাওয়া যাচ্ছিল না, তাই জন্য যাকে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা বলছিল যে বসিরহাটের যিনি প্রার্থী তিনি হলেন 2 মে 2017 বাদুরিয়া দাঙ্গা নুরুলস, উনি হলেন তার মুখ, সেই লোকটাকে প্রার্থী করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তুই তো দাঙ্গাবাদী, টিকিট পাবি না, 2বার দেননি, এবার দিয়েছেন। তো সেখানে আমরা একটা সাধারণ মেয়েকে দিয়ে লড়াই দিচ্ছি,
আমরা সেখানে আমাদের বড় নেত্রীদের কাউকে জায়গা দিই। হেমন্ত হারবারেরও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কি অবজার্ভ, তার উপর আমাদের তো একটা দুটো তৃণমূলের মতো 40টা সিট না আসেন না, আমাদের 542টা 43টা সিটের দিতে হবে। তার সঙ্গে বিধান, তার সাথে নানা সমস্ত মিটিং গুলো পরপর প্রার্থী তালিকা প্রকাশ পায় না, সেই কারণে এখনো দেরি আছে। আর আমাদের বিজেপির ক্যান্ডিডেট লিস্ট সবসময় দেখবেন পরে বেরোয়। এর সাথে অভিষেক ব্যানার্জির জন্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, এগুলো একটা পাগলের কি বলে স্বর্গবাস।